আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে গতকাল থেকে যে ঘটনা আমরা দেখছি, আজও সেই ঘটনা ধারাবাহিকতা চলছে। বিএনপি এবং এনসিপির দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে আজ 144 ধারা জারি করা হয়েছে হবিগঞ্জের পৌর এলাকায়। এবং আমরা জানি যে এনসিপির কেন্দ্রীয় নেতারা বিক্ষোভ সমাবেশে যোগ দিতে হবিগঞ্জ যাচ্ছিলেন, এমন সময় শ্রীমঙ্গলে তাদের আটকে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। যদিও আমরা খবর পাচ্ছি শেষ খবর পাওয়া পর্যন্ত যে তারা বাধা উপেক্ষা করে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তো কি দেখছেন পরিস্থিতি, রাজনীতি কোন দিকে যাচ্ছে? আপনাকে ধন্যবাদ। আমার সহালোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশে 24-এর গণঅভ্যুত্থানের পর একটা নতুন ধারা রাজনীতির সূচনার সম্ভাবনা পরিলক্ষিত হয়েছিল এবং যেহেতু 24-এর গণঅভ্যুত্থানে বিএনপি, জামাত, এনসিপি সহ সকল মানুষ অংশগ্রহণ করেছিল, তো সবার মধ্যে একটা ধারণা হয়েছিল যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছে এবং ঐক্যটা যাতে ফাটল না হয় এটা নিয়ে আমাদের একটা তৎপরতা শুরু থেকে ছিল এবং আমরা চেষ্টা করেছি। তো বিভিন্ন প্রেক্ষাপটে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো তারা তাদের মতো রাজনৈতিক পজিশন নিয়েছে, কিন্তু মোটা দাগে একটা জায়গায় একটা ঐক্য আমরা এখনো প্রত্যাশা করি, সেটা হলো যে সহিংসতা রাজনীতি যাতে বাংলাদেশে আর না ফেরে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সহিংসতা রাজনীতি যারা এখন 2/3 ম্যান্ডেট নিয়ে সংসদে আছেন, সেই রাজনৈতিক দলের হাতে আপনার এবং যে রাজনৈতিক দল সদ্য ভূমিষ্ঠ হলো তাদের সবে কয়েকজন আপনার তরুণ সংসদে যাচ্ছেন এবং সংসদীয় যে রাজনীতির ধারাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন। এবং প্রতি বছর জুলাই মাসে তারা জুলাই পদযাত্রা করেন, এটা একেবারে শান্তিপূর্ণ পদযাত্রা। জুলাইয়ের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে যে মানুষগুলো জুলাই যুক্ত ছিলেন তাদেরকে রিকানেক্ট করার প্রচেষ্টা থেকে, শহীদ পরিবার, আহত পরিবারদেরকে সংযুক্ত করার প্রত্যাশা থেকে কিন্তু জুলাই পদযাত্রা করা হয়। গত বছর পদযাত্রায় আসলে বিএনপির সাথে আমাদের কোনো সংযোগ অথবা আমাদের কোনো এ ধরনের অবস্থা তৈরি হয় নাই। তখন দেখেছি বরং গোপালগঞ্জে গিয়ে যখন আমাদের পদযাত্রা একটা বাধার সম্মুখীন হয়, তখন কিন্তু বিএনপি নেতাকর্মীরা কিন্তু আমাদের সাথে আপনার সহমর্মিতা প্রকাশ করেছিল, আমাদের উদ্বেগ ছিল। কিন্তু এবার যেটা হয়েছে, এবার সেই একই বিএনপি তারা হামলাকারীর ভূমিকা অবতীর্ণ হয়েছে। এক বছরের ব্যবধানে এমন কি ঘটনা ঘটলো? এই যে ক্ষমতাটা, আপনি ক্ষমতার বৈধতা, আগেও ক্ষমতা ছিল বিএনপির হাতে, এখন তো তাদের হাতে নির্বাচিত ক্ষমতা। কিন্তু নির্বাচিত ক্ষমতা না, যে কোনো ক্ষমতা যখন আপনাদের ম্যান্ডেট থাকে, ম্যান্ডেট আপনাকে দায়িত্বশীল করতে শেখায়। বরং গত বছর হলে আপনি বলতে পারতেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়, আমাদের হাতেও ক্ষমতা নাই, তোমাদের হাতেও ক্ষমতা নাই, ঠিক আছে মারামারি হয়েছে। কিন্তু আপনি এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, রাষ্ট্রের আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব ধরনের সিচুয়েশনের জন্য কিন্তু আপনার দায়ভার কিন্তু সরকারের। সরকার একই সাথে দায়িত্বশীল, একই সাথে তার রাজনৈতিক দল আছে। কিন্তু রাজনৈতিক দল যদি সরকারকে গ্রাস করে এবং দলের রাজনীতি যদি সরকারকে গ্রাস করে, তাহলে কিন্তু আমাদের রাষ্ট্র নিয়ে আবার পুনর্বার ভাবতে হয়। আজকে এই ঘটনার পর, বিশেষ করে গতকাল যা ঘটেছে, সরকারের দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার বিবেচনা করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা যারা এক ঘটনায় জড়িত তাদেরকে গ্রেপ্তার করা না করে সেখানে কি করা হলো, আজকে নতুন করে পাল্টা কর্মসূচি দেওয়া হলো এবং 144 ধারা, এই তো প্রথম 144 ধারা এই নির্বাচিত সরকারের 144 ধারা জারি করে একটা পৌরসভাকে অবরুদ্ধ করা হলো। কিন্তু আমরা তো দেখেছি আর একটা খারাপ বিষয়, আমি জানি না যে বিএনপি এটাকে বুঝে শুনে করছে নাকি বিএনপির মধ্যে অন্য কেউ ঢুকে এটা করাচ্ছে। যেমন আমাদের এখানে কিছু আপনার ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো আসলে বিএনপিও মনে করতে চায় না, আমরাও চাই না, আমরা বিএনপিকে বলতে চাই না। যেমন বালুর ট্রাক, বালুর ট্রাক কিন্তু আসলে শুধু বালুর ট্রাক না, বালুর ট্রাকের সাথে এখানে তৎকালীন সময় বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করা এবং এটাকে গণতন্ত্রের পুনরুদ্ধারের সাথে সমার্থক হয়ে গিয়েছে। আজকে আইরনিক্যালি দেখা গেল যে শ্রীমঙ্গলে আপনার বালুর ট্রাক রাস্তায় আপনার আড়াআড়ি করে রাখা হলো। এটা কি, এটা কোন বিএনপি এটা করছে আমার আসলে মাথায় ধরছে না। যদি সত্যিকার অর্থে বিএনপি তার যে 17 বছরের গণতন্ত্রের পুনরুদ্ধারের সংগ্রাম এবং বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষার যে রাজনীতি, যে গণতন্ত্রের পুনর্যাত্রা, এটা যদি বহাল রাখতে চায়, তাহলে বিএনপি তার এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। জনাব মাহবুবুল হাসান ভূঁইয়া পিঙ্কু, আপনি কি বলবেন? যেসব অভিযোগ জনাব আলাউদ্দিন মোহাম্মদ তুললেন যে পুরনো পথেই আসলে বর্তমান সরকার হাঁটছে, পুরনো রাজনীতির দিকেই সরকার বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে, বিশেষ করে বালুর ট্রাক, উনি একটা উদাহরণ দিলেন যে এই ট্রাক আড়াআড়ি করেই আজকে আসলে এনসিপি কেন্দ্রীয় নেতাদের আটকে দেওয়া হয়েছিল। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে যারা টেলিভিশন সেটের সামনে বসে আছেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমার সহ আলোচক এবং আপনাকেও। আসলে আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের যে যা দেখেছি আর যা শিখলাম, সেখানে একটি নতুন রাজনীতি আমাকে দেখতে হচ্ছে। এই যে সংস্করণটা, এটা আমাকে খুব ব্যথিত করে। আমরা একটা সময় যখন বুদ্ধি হওয়ার পরে, যখন কেন্দ্রের রাজনীতি, আমি কিন্তু মফস্বল থেকে উঠে এসেছি, ফরিদপুরের রাজনীতি করেছি,
ছাত্রদলের রাজনীতিতে কিছুদিন আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমি আর্ট কলেজে পড়াশোনা করেছি। আমার এখানে সুযোগ ছিল, আমি এখানে মিছিল মিটিং করেছি এরশাদ বিরোধী আন্দোলনের সময়। পরবর্তীতে আবার ফরিদপুর থেকে যুবদলের রাজনীতির মধ্যে দিয়ে আমি আবার কেন্দ্রীয় যুবদলের রাজনীতিতে আমার অভিষেক হয়েছিল। তো যখন আমি কেন্দ্রীয় যুবদলের রাজনীতিতে প্রথম ঢুকলাম, তখন আমি খুব বড় বড় নেতাদেরকে পেয়েছি যারা এই দেশের বড় রাজনীতিবিদ হয়েছে পরবর্তীতে, যেমন মির্জা আব্বাস সাহেব, বাবু গয়েশ্বরচন্দ্র রায়, জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, বরকতুল্লাহ বুলু সাহেব, খায়রুল কবির খোকন ভাই, এই জাতীয় যারা একটা ঐতিহাসিক ক্যারেক্টার রাজনীতিতে বাংলাদেশের। কেউ 90-এর গণ আন্দোলনের অনেক বড় নেতা। এইভাবে করে তাদেরকে আমরা পেয়েছি। এবং একটা শিষ্টাচারের কথা বলার জন্য এটা আমি বলছি যে আমরা যখন ওই পার্টি অফিসে যেতাম, আব্বাস ভাইকে আমি দেখেছি তাকে সবাই সম্মান করে। দাদাকে দাদা তখন গয়েশ্বরদা, তখন হি ওয়াজ দ্য পার্টি জেনারেল সেক্রেটারি, ইভেন দাদাও তাকে সম্মান করতো। দাদার সম্মান, দাদা অলওয়েজ হি ওয়াজ ইন দ্য চেয়ার হোল ডেজ। আমি দাদাকে দেখতাম, দাদা সারাদিনই ওই পার্টি অফিসে থাকতো, যুবদলের অফিসে। সবাই চলে গেলে দাদা ওখানে ঘুমায়, এরকম আর কি, বাসাবাড়ির মতো উনি এটাকে রাজনীতি ওনার জীবনের সাথে এইভাবে আছে, দেখেছি। এটাও শেখার ছিল আমাদের। তো দাদাও আব্বাস ভাইকে দেখলে দাঁড়িয়ে যেত, এরকম দাঁড়িয়ে যেত। তো আমরা যারা ছোটরা ছিলাম তারা তো স্বাভাবিকভাবে ওইভাবে শিখেছি। এই যে একটা রাজনীতির শিষ্টাচার প্রথম ধাপ, যেটা সম্মান দেওয়া, এই সম্মান রাজনীতিতে কখনো মুখে, কখনো বক্তব্যে, কখনো তার বডি ল্যাঙ্গুয়েজে, এটা রাজনীতিতে একটা বড় সৌন্দর্য। আপনি কথা বলবেন না, আপনি তো বিরোধী পক্ষের ভুল ত্রুটি তুলে ধরবেন, এটাই তো রাজনীতি। আপনি যদি বিরোধী পক্ষ হন, আপনি যদি সরকার পক্ষ কিংবা ক্ষমতার পক্ষ হয়ে থাকেন, সেখান থেকে আপনার সহনশীলতার জায়গা থেকে আপনিও আরেকটু বেশি আপনাকে ওই সহনশীলতার জায়গায় থেকে আপনি কথা বলতে হবে। এখন একটা জিনিস, গত ফ্যাসিস্টের পতনের পর থেকে এই যে আমাদের একটা নতুন জেনারেশন যে রাজনীতিতে এসেছে, যাদের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। আজকে এই যে জুলাই মাসে যাদের অভ্যুত্থান হয়েছে, যারা এসেছে, কিন্তু দেখেন লাস্ট 70 বিফোর 24 আপনি যান আরো 17 বছর পেছনে, এই 17 ইয়ার্স মানে সাম পার্টি ওয়াজ ইন দ্য ফিল্ড। বিএনপি সেখানে অন্যতম, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমান সাহেবের নেতৃত্বে এই বিএনপি যে মানে এই গণতন্ত্রকে ডিফেন্ড করেছে। এদেশের গণতন্ত্র রক্ষা করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জেল খেটেছে। তাকে তো অনেক সময় অনেক রকম অফার দেওয়া হয়েছে, তিনি সেগুলি মানেন নাই। এসব নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, সন্দেহ নেই। এখন কি কথাটা হচ্ছে যে আপনি যে শিষ্টাচার বহির্ভূত আপনারা যে রাজনীতি এসে, আমার এই যে নতুন প্রজন্মের ভাইরা যেভাবে কথাবার্তাগুলি বলেন, এগুলো এই দেশের মানুষ অভ্যস্ত না শুনতে। কারণ একটা দল 17 বছর কষ্ট করেছে, রক্ত দিয়েছে, গুম হয়েছে, নির্যাতন ভোগ করেছে, তারা এদেশের মানুষকে একটু ভোটের অধিকার পাইয়ে দেওয়ার জন্য, সেটা বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে এবং সর্বোপরি 24-এর আন্দোলনের মধ্যে দিয়ে তারা অর্জন করেছে। নির্বাচনের মধ্যে দিয়ে একটা দল ক্ষমতা এসেছে। এখন আপনি সেই দলের শীর্ষস্থানীয় নেতাদেরকে নিয়ে আপনি তার সন্তানের বয়সী আপনি একজন আপনার রাজনীতিতে আসছেন, সেটা তো ওয়েলকাম, সেটা তো সবাই ওয়েলকাম করেছে এবং আপনাদের ভূমিকাও ছিল। কিন্তু আপনি এসেই আপনি নিজেকে জাতীয় নেতা মনে করছেন এবং তাদের সাথে যেভাবে আচরণ করছেন, কথাবার্তা বলছেন, আজকের এই টক শোতে আমি বলার জন্য বলা না, এটা সবাই জানে, সারা বাংলাদেশের মানুষ দেখছে যে কিছু কিছু চরিত্র এনসিপির বলে, এনসিপিরই, এবং ইভেন আমি বলি যে হাদির মতো একটা ছেলেও, যার মধ্যে একটা বিপ্লবী চেতনা ছিল, দেখেছি ভালো, কিন্তু সে ছেলেও তার মধ্যেও এই যে কিছু বাজে আওয়াজ, বাজে শব্দ উচ্চারিত হয়েছে রাজনীতিতে, এটা খুবই খারাপ হয়েছে। এবং আপনি দেখেন যে আজকে মির্জা আব্বাস সাহেব বলে যে আজকে যে অসুস্থ হয়েছে, সেটা ওই বলে ওই যে ছেলেটার নাম নাসিরুদ্দিন পাটোয়ারি, তাকে নিয়ে আজে বাজে কথা ঘন্টায় ঘন্টায় বলছে, সেটা সে সহ্য করতে পারে না। এই জন্য তার হয়ে থাকতে পারে, হওয়া বিচিত্র কিছু না, কারণ সারা জীবন যে সম্মানের সাথে রাজনীতি করেছে, দেশের জন্য রাজনীতি করেছে, গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, তাদেরকে আপনি সম্মান দেন এবং ভুলটা ধরাই দিতে হবে সুন্দর করে। অনেক বাক্য আছে, সেন্টেন্স থেকে সুন্দর সাজায় তারপর উপস্থাপন করে। এটা বেয়াদব হিসেবে আপনাকে দেশের মানুষ এখন এই যে নাসিরুদ্দিন পাটোয়ারিকে সম্পূর্ণরূপে দেশের মানুষ বেয়াদব হিসেবে আখ্যায়িত করছে। ওইখানে তো আরেকটা ছেলে আছে, নাহিদ আছে না, এরা আছে না, আমাদের দেখি তো যে কারা কিভাবে কথা বলে। কথাবার্তা বলার মধ্যে দিয়ে তো নেতৃত্ব প্রতিষ্ঠা হবে। আপনাকে তো নেতা হিসেবে কেউ মানতেছে না, আপনাকে তো বিয়াদব হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন। এখন আপনি এই জুলাই আন্দোলনে আপনাদের যে ভূমিকা ছিল, সেটা নিয়ে আপনার রোড মার্চ করবেন, অবশ্যই করবেন। সেখানে করতে গিয়ে আপনি শুরুতেই নামার আগে আপনাকে তারেক রহমানকে গালি জানিয়েছেন,
তারেক রহমানকে, হি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, এই চেয়ারটা তো মূল্য দিবেন আপনি। আপনি তো একদিন যেতে পারেন এখানে, আপনি অসম্মান করে কথা বলছেন। বুঝতে হবে যে এটা একটা অনেক বড় দল, আপনাদের থেকে অনেক বড় দল। আজকে আপনারা যে বের হতে চাচ্ছেন, বলেন যে বাংলাদেশে আপনি বিএনপিকে ঘর থেকে বের হতে দেবেন, এটা অনেক বড় বেয়াদবি। এটা হয় না। বুঝতে পেরেছি। আস্তে আস্তে প্লিজ ইউ কাম স্লোলি, আস্তে আস্তে আসেন। বুঝতে পেরেছি। আপনাদের তো দেশের মানুষ ওয়েলকাম করেছে, রাজনীতি তো মাঠে তো আছেন, আপনি কি করেন তারেক রহমানকে আজে বাজে গালি দিচ্ছেন, মির্জা আব্বাসকে দিচ্ছেন, কোনো রকম ভাবে আপনার মুখ থামানো যাচ্ছে না। এই জন্য কিছু তো মনে করেন যে পরিবারের দু একটা ছেলে তো উচ্ছন্নে যায় কিংবা একটু পাগলাটে থাকে, সবাইকে আপনি তারেক রহমানকে বলেছেন নাকি যে এদেরকে মারো? আছে এরকম কোনো প্রমাণ? কিন্তু আমার মধ্যেই তো গায়ের মধ্যে জলে, এগুলি কি শুরু করেছে? একটা রাজনৈতিক দল যদি হইতেই হয়, তাকে তো সেই শিষ্টাচারের মধ্যে দিয়ে তো রাজনীতি করতে হবে। সেই জন্য অনেকে তো আটকানো মুশকিল। এটা তো অনেক বড় দল, এরা তো 17 বছর কষ্ট করেছে, এরা তো এখন দেশটাকে তারা গঠন করতে চায় তারেক রহমানের নেতৃত্বে, তাদেরকে সুযোগ দিতে হবে। তারা মনে করে কি শুরু করেছে এগুলি, ওই জন্য অনেককে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। হয়তোবা অবশ্যই এই যে কথা বললো আমার সহ আলোচক আলাউদ্দিন ভাই, যে সহনশীলতার জায়গাটাতে বিএনপি থাকা দরকার, সরকারি দলের থাকা দরকার, হ্যাঁ অবশ্যই থাকবে। এবং অবশ্যই এটা নিয়ে সরকার এবং তারেক রহমান সাহেবের যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে আচরণ, অবশ্যই তিনি এটাকে অবশ্যই সমর্থন করবেন না। একটা রাজনীতি তো করতে হবে, সর্বোপরি রাজনীতি করতে হবে। এইখানে ওই যে এটাকে পুঁজি করা, বিএনপিকে ফেলে দিতে হবে, তাহলে এই দেশের কিন্তু সবচেয়ে বড় সমস্যা কিন্তু হাসিনার মতো একটা ফ্যাসিস্ট, একটা মনস্টার কিন্তু জন্ম নিয়েছিল কিন্তু এই কারণে, এই নিয়ন্ত্রণ করার জন্য। বুঝতে পেরেছি। এবং বাংলাদেশের এই যে গায়ের জনাব যে আলাউদ্দিনের কাছে আসি, যে জনাব আলাউদ্দিন, আমরা যেমন শুনলাম যে আসলে শিষ্টাচার বহির্ভূত আচরণের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে, যেটি জনাব পিঙ্কু বললেন, কি বলবেন? আসলে গণতান্ত্রিক সংগ্রাম অনেক কঠিন। আমরা সামাজিকভাবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে বেশিরভাগ ক্ষেত্রেই গণতন্ত্র নেই। আমরা দেখা যায় যার হাতে ক্ষমতা আছে, যার হাতে অর্থ আছে, সে সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু রাষ্ট্র এমন একটি প্রতিষ্ঠান, এই রাষ্ট্রের আপনার ভিখারি থেকে শুরু করে আপনার সবচেয়ে বড় যে ধনকুবের, তারাও রাষ্ট্রের নাগরিক, তাদের সবার সমান ভোট। এই যে আপনার একটা কালেকটিভ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্বে যখন আপনি থাকবেন, তখন আপনাকে এই যে শিষ্টাচার বলেন অথবা গণতান্ত্রিক সংস্কৃতি বলেন, এই মূল্যবোধকে ধারণ করতে হবে। কারণ হলো যে যেটা ভাই বলছেন যে তারেক রহমানকে কিছু বললে গায়ে লাগে, এটা আমরা বুঝি যে রাজনীতিতে নেতার প্রতি একটা ইমোশন থাকে, নেতার জন্য জীবন দিতে পারে মানুষ। কিন্তু একই সাথে আপনার যারা রাষ্ট্রের শীর্ষ পদগুলোতে থাকবেন, তারা তো জনগণের জবাবদিহির ঊর্ধ্বে নয়। তাদের কাছে জবাবদিহিতা চাইতে গিয়ে জবাবদিহিতার ভাষা কি হবে, এই ভাষাটাও কিন্তু এখানে সব ভাষাই সমান হবে না। যেমন আমাদের যদি এনসিপির কথাও বলেন, ধরেন আমি বলছি না যে এনসিপির আপনার সব নেতাদের সব বক্তব্যই আমি আমি ধারণ করবো অথবা আপনার সবাইকে সমানভাবে গুরুত্ব দিতে হবে, বাট এনসিপির তো বেশিরভাগ রাজনৈতিক নেতৃত্বই খুব দায়িত্বশীল কাজ করছে, দায়িত্বশীল আচরণ করছে। গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার ক্ষেত্রে এনসিপির অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তার পূর্ব নাগরিক কমিটি কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশে আপনার একটা মবতন্ত্র কায়েম হয়েছিল। কারা কায়েম করেছিল? আপনারা বলতে পারেন অনেকে একসময় সমন্বয় করছিল, কিন্তু বেশিরভাগ সময় দেখবেন যে যখন পুলিশ ছিল না, তখন যখন আপনার যমুনা ঘেরাও করতো, তখন কিন্তু আপনার সমন্বয়কদেরকে ডেকে তখন সেই জায়গাটা সমঝোতা করতে বলা হতো। মূল জায়গা হলো যে আজকের এই যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, এটার সবার এখানে অবদান আছে। এই সবার অবদানে যদি স্বীকৃতি দিতে হয়, আপনি তো ধরুন শিষ্টাচার কি? শিষ্টাচার হলো যে আপনাকে আমি সন্ত্রাস বললাম, আপনি যদি দেখি যে আপনি চুপচাপ আছেন, তার মানে হলো যে আপনি মেনে নিয়েছেন যে সন্ত্রাস, তা না। তার মানে আপনি সন্ত্রাস না, আপনি এটাকে প্রমাণ করলেন যে আমি সন্ত্রাস না। বাট আপনাকে যদি সন্ত্রাস বলার পর আপনি তেড়ে আসেন, অথবা আপনাকে বেয়াদব বলার পর যদি আপনি বেয়াদবি শুরু করেন, তাহলে বুঝতে হবে যে না, হ্যাঁ এখানে প্রবলেম আছে। আমাদের এই বিষয়টাকে ধরেন, এখন নাসিরউদ্দিন পাটোয়ারির কথাই বলেন, কিংবা আমি কোনো সেকেন্ড কোনো নেতার নাম বলতে পারি না যে এত বোল্ডলি কথা বলছেন, হ্যাঁ উনি কথা বলছেন ভালো কথা, কিছু ক্ষেত্রে ওনার ব্যক্তি আক্রমণও হচ্ছে, এবং এটার জন্য আমি মনে করি যে ওনাকে আর একটু সংযত হওয়া উচিত। কিন্তু এটা রেসপন্সটা কি? ধরেন আপনি সংযত, যখন আমি একজন ওনার ফেলো লিডার, ধরুন আমি এখন বললাম যে ওনার সংযত হওয়া উচিত, এখন আমি কি বলতে পারবো যখন আপনি হামলা করবেন যে তখন তো উনি বলবেন যে আমি কার সাথে সংযত হব? আমাকে তো এখন আপনাকে যে বিষয়টা বললেন যে দলের উচ্ছন্নে যাওয়া নেতা অথবা অতি আবেগী নেতা, অতি আবেগী নেতাদের যদি আপনি রাষ্ট্র ক্ষমতা দিয়ে নিয়ন্ত্রণ করতে না পারেন, দলের গঠনতন্ত্র নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনার রাষ্ট্রীয় পুলিশ সেখানে 144 ধারা জারি করতে
হয়, তাহলে আপনাকে তো নিজের দিকে তাকাতে হবে যে আপনি কার দিকে আপনি আসলে মানে এই প্রশ্ন ছুটে দিচ্ছেন, আপনি কাকে শিষ্টাচারের গল্প শোনাচ্ছেন। তো আমরা এই জায়গায় বলবো যে বিএনপি মানে এটা অনেক ক্ষেত্রে যেটা ভাই বলছেন যে না এটা হুমকি হিসেবে না, বিষয়টা হলো যে এখানে রাষ্ট্র একটা ভালনারেবল সিচুয়েশন আছে। আমরা যেটা মনে করছি যে এখানে রাজনৈতিক দলগুলো যে তুমি বিরোধী দল আমি সরকারে আছি, এটা সব বাইরে বাইরে তো ফরিদপুর, আপনার ওই অঞ্চল তো আরো বেশি আপনার আওয়ামী অধ্যুষিত এলাকা, স্বাভাবিকভাবে বোঝা যাবে যে এটা কিন্তু ব্যাপারটা সবটা না। আমি বলছি ধরেন মানে যেহেতু নদীর ওই পারে সেখানে আপনার শেখ মুজিবের বাড়ি এবং সেই অনুপাতে মূল জায়গাটা হলো যে আমাদেরকে বুঝতে হবে যে আমরা এখন একটা ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ একটা আপনার বৈশ্বিক রাজনীতির আপনার একটা কি বলবো যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে। এবং এই জায়গায় আপনার ভারতে বসে যেভাবে আওয়ামী লীগ প্রতিনিয়ত উস্কানি দিচ্ছে, ভারত থেকে আপনার শীর্ষ সন্ত্রাসীরা দেশে প্রবেশ করছে, আপনারা নিশ্চয়ই খবরে দেখছেন। এখানে দরকার ছিল রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্যকে ফাটল ধরাচ্ছে। আপনি বলছেন যে কি আপনাকে সমালোচনা, আপনি সমালোচনা না করলে আপনি কি করবেন? এখন আপনি যদি মনে সমালোচনা করবো না তাহলে সবাই মিলে আপনি একসাথে আপনি একদিকে মরতে যাবেন নাকি? গণতন্ত্রকে টিকে রাখার সমালোচনা আর শুদ্ধ সমালোচনা গণতন্ত্রকে উন্নত করে। কারণ আপনাকে পড়ে যাবে, কিন্তু আপনি তো প্রথম সমালোচনা লালনের একটা কথা বরণ করে নিতে হবে। লালন আপনার ওকে কথা বলছি, লালনের একটা কথা আছে, শুদ্ধ প্রেম রসিক বিনে কে তারে পায়। এই যে শুদ্ধ কথাটা এইখানে আমি আসছি যে আর সমালোচনার জায়গা তো আছে, বিরোধী পক্ষ কি যা অন্যায় করলো কি সেটা কি মেনে নিবে নাকি? তাহলে তো আর দেশ তো চললো যে একভাবে সব খারাপের দিকে চলে গেল। তাহলে ওই জায়গাটাই যে কথাবার্তার মধ্যে শালীন সেটা প্র্যাকটিস করতে হবে, শালীন ভাষাটাকে প্র্যাকটিস করতে হবে, তার মধ্যে দিয়ে শক্ত কথা বলতে হবে। একদম সারা জাতিকে এখন একটা সমস্যা হয়েছে যে আগেকার দিনে এই সামাজিক যোগাযোগ মাধ্যম না থাকার কারণে আগে একটা নেতা, আজকে আলাউদ্দিন কি নাহিদ সার্জিস হাসনাত এদের কিন্তু বেশ গ্রহণযোগ্যতা আছে, যতটুকু হোক আছে, ভদ্র হিসাবে আছে। নাহিদকে তো সম্পূর্ণ ভদ্র হিসাবে আমি দেখি। এই ছেলেটা কি হয়েছে, এই ছেলেটা একটা দুইটা এরকম নষ্ট থাকলেও এটাকে করা যেত, আগলানো যেত। এখন এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা এখানে এত বেশি, যে মোবাইল দিয়েই লাইভ করে দেওয়া যাচ্ছে, সবাই দেখে ফেলে, সবাই দেখতেছে এবং ওইটাকে পুঁজি করে একটা শ্রেণী, যেমন ফ্যাসিস্টের যারা দোসর আছে তারা ওইটাকে পুঁজি করে এই দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি ক্রিয়েট করার জন্য তারা কিন্তু সচেষ্ট। কিন্তু আপনাকে আমি যেটা বলতে পারি সেটা হলো যে এই হামলার তো নিন্দাটা প্রকাশ্যে করা যায়। হ্যাঁ, নিন্দা করে যদি তখন কিন্তু এই বার্তা যায় যে সত্যিকার অর্থে হামলা রাজনীতি না আমি কিন্তু করতে পারি, আমি কিন্তু এখন নিন্দা করতে পারি। আমি যে দলের, আমার পরিচয়টা তো দলের, আর এটা তো ফেক না যে আমি কোনো জায়গায় টুইটার এসে বিএনপি ভাঙাইতে বসি। আমি তো বলতে পারি যে হ্যাঁ এখানে নিন্দার কথাটা তো আমি বলতে পারি যে এখানে নিন্দা জানাই, আমি নিন্দা জানাই, কিন্তু কথা হচ্ছে যে ইউ শুড হ্যাভ টু স্টপ ইউর ল্যাঙ্গুয়েজ। আপনাকে শালীন রাস্তায় আসতে হবে, কথা বলেন, আপনি কথা বলেন, সুন্দর কথা বলেন, দেশ পরিচালনার জন্য সরকার পক্ষকে আপনি পরিচালিত করার জন্য আপনি কথা বলেন, যেভাবে চলেন। আপনি একটা সময় আপনি পেয়ে যাবেন রাস্তা, সেদিন আপনি এই ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে না, জনগণ পেয়ে যেতে পারেন। আপনি জনগণকে সাথে পেলে রাজনীতি করবেন। আপনি 2-4-5-10 ছেলে পেলে নিয়ে আপনি আবার দেশটাকে যদি একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চান, এই জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকারটা ক্ষমতা এসেছে সে যদি শক্তি প্রয়োগ করে এবং সর্বোচ্চ শক্তি প্রয়োগ করলে তার একটা ফ্যাসিস্টের উত্থান হয়ে যাবে। আপনি কিন্তু 5 বছর ইউ হ্যাভ টু ওয়েট, 5 বছর তো তাকে দেখতে হবে। আপনি তাকে উড়াই ফেলবেন, কথায় কথায় উড়াই ফেলবেন, সারা দেশে বিএনপিকে ঘর থেকে নামতে দিবেন না। আপনি তো ভাইয়া এটা পারেন না। আপনি যে এই সমস্ত ছেলে পেলে যে আপনার উপর চড়া হইতেছে, আপনার কই আপনার লোকজন আমি যুদ্ধ করতে যাচ্ছি না, আপনার সাথে আমি করতেছি না, কি বলে চ্যালেঞ্জও করতেছি না। চ্যালেঞ্জের জায়গাটা যাবো কেন? দেশটা তো একটা পর্যদুস্ত একটা দেশ রেখে গেছে ফ্যাসিস্ট, সেটাকে তো বিনির্মাণ করতে হবে। আসেন না একটা ভঙ্গুর একটা মানে কি বল বিধ্বস্ত একটা দেশের অর্থনীতির উপরে দাঁড়িয়ে আজকে তারেক রহমান সাহেব হলো প্রধানমন্ত্রী হয়েছে, ওনাকে একটু সহযোগিতা করি, একটা ভালো কিছু দাঁড় করায় দিলে তারপরে আপনারা ভালো করলে আপনাদের এরকম সুন্দর আচরণের মধ্যে দিয়ে যদি এই দেশের মানুষ যদি দেখে যে না কিছু ভুল ছিল, আমরা দেখি এনসিপি কিংবা অন্য কোনো দলকে আরেকবার দিয়ে দেখি, তখন একটা ভালো অর্থনৈতিক অবস্থার মধ্যে আপনারা ক্ষমতায় এসে দেশ চালাতে পারবেন। আপনারা যদি এইরকম করতে থাকেন তাহলে হবে কি যে ওই যে ফ্যাসিস্ট, সমস্যা তো ফ্যাসিস্ট তো আপনাদের থেকে অনেক বেশি একটা বড় দল। কিন্তু যারা পিঙ্কু ফ্যাসিস্টের কথা বলছেন, গতকাল কিন্তু যারা ফ্যাসিস্ট সমর্থক তারা কিন্তু যথেষ্ট উচ্ছ্বাস প্রকাশ করেছে। এই যে যখন পুলিশের বা ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা যখন তাদের উপরে হামলা চালিয়েছে, সেটা নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা গেছে। দিস ইজ পলিটিক্স। ওরা তো ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য বসেই আছে, ওরা তো খালি উস্কাবে।
উস্কানোর জায়গাটা আমরা দিব কেন? আমরা শিষ্টাচার বহির্ভূত বক্তব্য এই যে দিতে তারা সুবিধা ভাইয়া যে এই কথা ক্ষেত্রে বললো, বক্তব্য দিচ্ছে। আলাউদ্দিন ছোট ভাই আমার, তারপরে আমি বয়সে ছোট, বলি যে কথা বলছে ভালো, এইদের জন্য তো বললাম যে এনসিপির তো নেতাদের প্রায় আমি এখন তো এনসিপি নেতাদের সাথে বসতে হয়, কারণ এখন তো আর ওই সেই ফ্যাসিস্টের জামানা সেগুলি নাই, যেগুলি দানবের মতো মনস্টারগুলি। এখন যারা আছে ওদের সাথে বসি, এই কথাগুলি তো ভালো লাগে আমার। আমি কি করব ভালো না বলা, কিন্তু এদের তো ভালো পথ দেখি আমি, কিন্তু যেটা ভালো দেখি না ওই একটাই তো সব নষ্ট করে দিচ্ছে। এই ছেলেটাকে থামাইতে হবে, এই ছেলেটাকে সব নষ্ট করে দিচ্ছে। ইভেন আমি মনে করি কি কিছু কিছু কথা আজকেই আসছে, আমি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম কেউ না কেউ বলতেছে যে সমস্ত স্বাধীনতা বিরোধী একদিকে গেছে, তার মানে আওয়ামী লীগ আর বিএনপি এক হয়ে যাও, 1971-এর চেতনা বাস্তবে বাঁচানোর জন্যে, ডিফেন্ড করার জন্য, রক্ষা করার জন্য তোমরা এক হয়ে যাও। এই যে পলিটিক্স, এই পলিটিক্সটা সুযোগ সন্ধানীরা করবে, দিস ইজ ভেরি ন্যাচারাল। আগে ওইখানে ঢুকতে হবে, খালি ওই যে কি বলে লাইক পাওয়ার জন্য, এই কন্টেন্ট ক্রিয়েটারদেরকে দেওয়ার জন্য, সাবজেক্ট দেওয়ার জন্য যে এই সমস্ত কথাবার্তা বলে, আমি কি হনরে একটা কথাবার্তা বলে দিলাম, কার বিরুদ্ধে কথা বললাম, আমি এক মুরব্বী মানলাম না, এগুলি করলে হবে কি? ওই গ্রুপটা কিন্তু মারাত্মক ব্রিলিয়ান্ট, এবং তারা কিন্তু বসে আছে, তারা কিন্তু বিদেশি সহযোগিতা নিয়ে বসে আছে। ওইখান থেকে কিন্তু আমরা জানি যে বড় বড় এই সমস্ত রাষ্ট্রের এই রাষ্ট্রের কেউ না কেউ বলে যে ফ্যাসিস্ট ভারতের দল, ভারতের সেকেন্ড উইং, বিজেপির সেকেন্ড উইং। তাহলে তারা কত বড় শক্তিশালী জায়গার মধ্যে আছে, ওই দেশে সব জায়গায় বসে আছে। আপনারা এটা বুঝেন না, আবার বলেন যে তাদেরকে দেশে আসতে দিবেন না। আপনার দেশের আছে নাকি তাদের ইয়ে করার জন্য, তাদেরকে প্রোটেক্ট করার জন্য? আপনি কি আছে সেটাকে অর্জন করেন আগে। অর্জন করতে হলে এই 5 বছর বিএনপিকে সহযোগিতা করেন, এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীকে সহযোগিতা করেন, এই সরকারকে সহযোগিতা করেন, তারপরে তাদের দিয়ে কিছু কাজ করান। এগুলি করবেন না খামাখা, শুধু এই যে এগুলি করতেছেন এর খেসারত দেওয়া লাগতে পারে। সেটা হচ্ছে দেশে যদি ওরা আবার এই যে সুযোগ পেয়ে যায়, নিজেরা এই সমস্ত জ্ঞান ফসাদ করলে কিন্তু ওরা সুযোগটা নিবে, ওরাই ঢুকবে, ওরা এনসিপি সাজবে, ওরা বিএনপি সাজবে, সাজে তারপরে জ্ঞানজামটাকে বড় করবে। এগুলি বুঝতে হবে না? জনাব আলাউদ্দিন কি বলবেন এই এত কথার পরে? এত কথার পরে হলো যে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করছে বিএনপি। কিভাবে করছে? আওয়ামী লীগ যে স্টাইলে দেশ চালিয়েছিল, যে স্টাইলে এখানে মাফিয়াতন্ত্রের জন্ম দিয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে বিএনপি সেই একই রাস্তায় হাঁটছে। আপনি যদি দেখেন যে আপনি বাংলাদেশের 64 জেলায় জেলা পরিষদের চেয়ারম্যান, সেখানে প্রশাসক নিয়োগ দিয়েছে, সবগুলো পদস্থ বিএনপির নেতা। এখন আপনি নির্বাচন কমিশনে আপনার অতিরিক্ত সচিব নিয়োগ দিয়েছে বিএনপির আপনার একটা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী একজন আপনার সদস্য। তারপর প্রতিটা প্রতিষ্ঠানে এই যে একটা ব্যাপার, পাশাপাশি আপনার অঞ্চল ভিত্তিক যেই আপনার এক্সটর্শন, তারপর হলো যে সেখানে নিয়ন্ত্রণ, সেটার দিকে না যাই। কিন্তু মূল জায়গাটা হলো যে প্রতিষ্ঠান আমরা দেখেছি যে গত আওয়ামী লীগকে আমরা বারবার একই জিনিস বলতাম, সবকিছুতে দলীয়করণ করা। মাফিয়াতন্ত্র কি ধরেন, মানে একটা ব্যালেন্স অফ পাওয়ার না থেকে কোনো রাষ্ট্র ফাংশন করতে পারে না, ডেমোক্রেসি ফাংশন করতে পারে না। এখানে ব্যালেন্স অফ পাওয়ারের জন্যই কিন্তু আমরা যে সংস্কারকে যদি আমরা একটা বাক্যে বলি যে ক্ষমতার ভারসাম্য, ক্ষমতা যাতে এক ব্যক্তির হাতে কক্ষিগত না হয়, যে এক ব্যক্তি ভালো হলে সব ভালো, যেটা এখন বর্তমানে জনাব তারেক রহমানের উপর সবাই তাকিয়ে থাকে, সবাই তারেক রহমানের বন্দনায় মশগুল। আমি নিজেও ওনার অ্যাপ্রোচ ভালো লাগে, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুই আমার অনেক কিছুই ভালো লাগে। মূল জায়গাটা হলো তো তারপরও ধরেন, কিন্তু কার্যত যদি দেখেন, কার্যত হলো যে রাষ্ট্র এখন এই 6 মাস হয় না এখন পর্যন্ত, রাষ্ট্র পুরোপুরি আপনার বিএনপির কোটায় হেলে গিয়েছে। আপনি আজকে স্থানীয় সরকার নির্বাচন দিবেন, আপনি দেখেন নির্বাচন পরিচালনা এখন আস্থাহীনতায় ভুগছে। আপনি জেলা পরিষদের যারা আপনার নিয়োগপ্রাপ্ত হয়েছে, যারা আপনার ঢাকায় অথবা সিটি কর্পোরেশন নিয়োগপ্রাপ্ত হয়েছে, আপনি বলেন যে তাদের নির্বাচন অযোগ্য ঘোষণা করার জন্য দাবি না, কেন যেতে হয়? কিন্তু আপনি যিনি নির্বাচন ছাড়া প্রশাসক না, আপনি বলতে দেন যে প্রশাসক হিসেবে যে আপনি এক জায়গায় বসলেন, আপনি এখানে 1 বছর থাকবেন, থাকার পর পুরো সিস্টেমটাকে আপনি আপনার মতো করে নিলেন, তারপর আপনি যখন নির্বাচনে যাবেন, যেমন ঢাকা দক্ষিণে আপনার জনাব সালাম সাহেব, তিনি প্রশাসক, একই সাথে সারা বছর ওনার পোস্টারিং চলতেছে, মেয়র হবেন। ভাই আপনি তো মেয়র হলে লেভেল প্লেইং ফিল্ডটা কই? ওনার বাইরে যারা মেয়র প্রার্থী, তারা কি আব্দুল সালামের মতো আপনার ওই প্রশাসকের জায়গায় বসে, মেয়রের জায়গায় বসে পুরো সিস্টেমটাকে আপনার নিজেদের দলীয় লোকদেরকে সুবিধা দিতে পারছে না? তাহলে আপনার এই যে অসন্তোষ, সেটাকে কিভাবে টাকাবেন? হ্যাঁ, এটাকে আপনি ভাষার কথা বলছেন, ভাষা তো ঠিক আছে, ভাষা না হয় সংশোধন করবে, কিন্তু আপনার এই যে পুরো রাষ্ট্রকে একদিকে হেলে নিচ্ছেন, দলীয়করণ করছেন, এটাকে কিভাবে? পিঙ্কু, আপনার কাছে আমি বিরোধীর আগে ছিলাম, জনাব আলাউদ্দিন যেই অভিযোগটি করেছিলেন যে দলীয়করণের চরম সীমায় বর্তমান সরকার,
এই প্রশাসনকে নিয়ে গেছে? আমি আসলে বিষয়টাকে ওইভাবে করে দেখি না। সেটা হচ্ছে যে আমার ভাইরা যেটা চায়, ফ্যাসিস্ট তো তার রেখে যাওয়া যে সম্পদ, এই পরতে পরতে 17 বছরে তারা যেভাবে দলীয়করণ করেছিল, সেইখানে আপনি খুঁজলেও গুপ্ত দু একটা বিভিন্ন দলের পরিচয়ের কথা বলে যে অমুক দলের গুপ্ত হয়েছিল, আওয়ামী লীগের সাথে ছিল, খুঁজে পাবেন না। এখন গোটা সাম্রাজ্যটা তারা নিয়ন্ত্রণ করত। সেই চেয়ারগুলিতে যে লোক বসাবে সেই লোকই তো খুঁজে পাওয়া যায় না। এখন যদি লোক না বসায়, এই যে ড্রিমিং সবাই যে ফ্যাসিস্টকে সরাইতে হবে যে কোনো উপায়, আমিও তো বলি যে ফ্যাসিস্টের দোষদেরকে যত দ্রুত সম্ভব সরাই ফেলতে হবে। সরাইতে গেলে রিপ্লেস লাগবে না, দল দেশ চালাইতে হবে না। সেই চালাইতে গিয়া বললাম তো যে উই শুড হ্যাভ টু ওয়েট আনটিল 5 years। আমাদেরকে দেখতে হবে এই 5টা বছরে কম বেশি এদিক ওদিক হইলেও ওই যে ফ্যাসিস্ট যাতে ফেরত না আসতে পারে সেই জন্য একটু ছাড় দিতে হবে। সেখানে বিএনপির যদি পরিচিত যদি কোনো চেয়ারে বসে সেটাকে এত দোষ ধরলে তো ফ্যাসিস্টকে রাখা লাগে। ফ্যাসিস্টকে সরাই তো পাওয়া যাচ্ছে না। তো বিএনপির আমলে বিএনপির কাউকে তো গোষ্ঠী বিচার করে তারপরে চাকরি দিচ্ছে ফ্যাসিস্ট ওই সময়, তাদের সময়। আর বাপ দাদা কি করতো সেগুলি দেখে তারপর চাকরি দিচ্ছে। একটা সামান্যতম বিএনপির গন্ধ কিংবা অন্য কারো গন্ধ যে ফ্যামিলিতে পেয়েছে তাদেরকে চাকরি টাকরি দেয় নাই, এটাই বাস্তবতা। আর বিএনপি কি করেছে? বিএনপি যখন 2000 সেই ইয়েতে মানে বিএনপি বিগত সময় যে কয়বার ক্ষমতা এসেছে, সবচেয়ে বড় আমি তো বুদ্ধি হওয়ার পরে 2 একবার দেখলাম 2001 সালেও যখন ক্ষমতা এসেছে, তারপরে খুবই দুর্ভাগ্য যে সেই সময় ফ্যাসিস্ট কোনো না কোনোভাবে চাকরির মধ্যে ঢুকে গেছে। সুবিধা টুবিধা কেমনে কি করে আমি জানি না, বাট ঢুকছে। খুব সহজ ছিল তাদের জন্য ঢোকার জন্য। এবং বিএনপি যারা করেছে, ছাত্রদল যারা করেছে, যুবদল, বিশেষ করে ছাত্রদল যারা করেছে, আমার দেখা ফরিদপুরের একটা ছোট ভাই পুলিশের ওই ইয়েতে কি বলে যে ট্রাফিকের সার্জেন্টের চাকরির জন্য ঘুরেছিল তৎকালীন আমাদের ফরিদপুরের নেতার পিছনে। কিন্তু দুর্ভাগ্য হয়েছে এটা চাকরি পায় নাই। সে ছাত্রদল করতো, ছাত্রদলের একদম মাঝখানে থেকে স্লোগান দিত সেই ছেলে চাকরিটা পায় না। কিন্তু ওই সময় যে চাকরি পেয়েছিল সেটা কিন্তু আওয়ামী লীগ ঘরের একটা ছেলে। এই যে এগুলি কিন্তু বিগত দিনে হয়েছে বিদায় কিন্তু একেবারে সাস্টেইনই করতে পারলো না। লগি বৈঠার আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে একটা মাতৃসুলভ যার মধ্যে ছিল, গোটা দেশের মা হিসেবে যাকে মানুষ গ্রহণ করেছিল, সেই মানুষটা ওই রক্ত আর দেখতে চাইল না। তখন কি হয়েছিল? এই যে যারা আমলারা কিন্তু তার সাথে বেইমানি করেছিল, জনতার মঞ্চ বানিয়ে তারা ওইখানে দাঁড়িয়ে গিয়েছিল। অর্থাৎ এইটার থেকে হাসিনা শিখে কিন্তু হাসিনা কিন্তু সে সময় দলীয়করণ এমনভাবে করেছে যে বিএনপি 17 বছরে বিএনপি কিংবা অন্য কোনো দলের কেউ এখানে ঢুকুক সেটা তারা করে নাই, যার জন্য এখন লোক খুঁজে পাওয়া মুশকিল। এখানে 2-4 জন এদিক ওদিক হইতে পারে। এইটা নিয়ে যদি আমরা এখন দামামা বাজাই, আমরা যদি এখন যুদ্ধের নেমে যাই, তাহলে সুযোগটা কিন্তু ওরাই আবার নিবে। এইটা মাথায় রাখতে হবে যে ফ্যাসিস্টকে যদি আটকাইতে হয় তাহলে বিএনপির সাথে থাইকা এই 5 বছর পার করতে হবে। বিএনপির সাথে ঝামেলা যুদ্ধ করা যাবে না। যারা যুদ্ধে নেমেছে এদেরকে আমি মনে করি না যে এইটা সমাধান। এটা আমাদের অবশ্যই শীর্ষস্থানের নেতৃবৃন্দ, অবশ্যই আমাদের নেতা দেখবেন, তারেক রহমান সাহেব দেখবেন। প্রধান বিরোধী দল জামাত ইসলামের পক্ষ থেকে আজও নির্বাচন কমিশনে কয়েকটি দাবি 9 দফা দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে অন্যতম রয়েছে যে অতিরিক্ত সচিব হিসেবে নির্বাচন কমিশনে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি বিএনপির একটি কমিটির সাথে উনি যুক্ত ছিলেন, বিএনপির কমিটিতে। কি বলবেন যে তারা অভিযোগ করেছে যে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নীল নকশা বাস্তবায়নে আসলে এই নিয়োগটা দেওয়া হয়েছে? আপনি দেখবেন যে অনেককে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে। সেটা দেওয়া হচ্ছে হলো ফ্যাসিস্ট জামানায় এদেরকে সম্পূর্ণভাবে বিতাড়িত করে ফেলা হচ্ছিল। এদের চাকরি থেকে বিদায় করা হয়েছিল। এদেরকে কোনো রকম কোনো সুযোগ সুবিধা, তাদের সরকারি সুযোগ সুবিধা আইন মাফিক যেটা পায় তাও দেওয়া হয়নি। তাদেরকে সমূলে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। এখন এই মানুষগুলি এই যে রিপ্লেসমেন্টের জায়গায় এখন ওদেরকে সব ফ্যাসিস্ট। প্রশ্ন হচ্ছে এমন একটা সেনসিটিভ স্থানে মানে এরকম দলীয় লোক নিয়োগ দেওয়া, এটি আসলে কতটুকু সমর্থন? ওই যে জামাত ইসলাম বলতেছে না, জামাতের একজনের নিয়ে বসাতেন, জামাত ইসলাম খুব খুশি হবে। এই যে সমস্যা হলো এইখানে, সমস্যার ওনার একটা দিলে আর সমস্যা নেই। উনি এমন কাজ করবে এটা নিয়ে এখন যে দেশে এখন যুদ্ধ বাধাই দিয়া ওই ফ্যাসিস্টে আবার সুযোগ করে দেবে, আসো ওয়েলকাম, ঝামেলা তুমি ঝামেলার মধ্যে। ওরা তো আর ওই আওয়ামী লীগের ইয়ে নিয়ে আসবে না, ব্যানার নিয়ে আসবে না। তারা তো আসবে, জামাত ইসলাম সাজবে, তারা এনসিপি সাজবে, তারা আসবে সাধারণ মানুষ হিসেবে। আপনি কেন বুঝতেছেন না এটা কেন করতে যাচ্ছে? মাত্র 5 months gone, only the minimum 4.5 years আমাদেরকে পার হইতে হবে। সুতরাং আপনি যদি এখন এরকম করলে কিন্তু নতুন একটা নির্বাচন কিন্তু হবে, এরকম আশা নাই। কিন্তু ওই ফ্যাসিস্ট বলছে না যে ডিসেম্বরে আসবে, ওই ডিসেম্বরে কোনদিন আসবে না। কিন্তু তাদের যে একটা বড় দল, সেই দলটাতে ঝিমায় পড়ছে। এদেরকে একটু জাগানোর জন্য, এদেরকে একটু রাজপথে থাকার জন্য, এদের ভিতরে একটু শক্তি সাহস সঞ্চয় করার জন্য ওই হাসিনা, আদৌ হাসিনা বলে কিনা আমি জানি না,
এটা বলানো হচ্ছে যে সে আসবে, যাতে তারা অন্তপক্ষে একটু ইয়ের মধ্যে থাকে। জনাব আলাদের, আপনি কি বলবেন যে আসলে এই যে আপনি বললেন যে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার আগ পর্যন্ত প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, আসলে এই যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এটিতেও আসলে বিএনপি সরকারের থেকে, এটি তো জামাত বা এনসিপি থেকে নিয়োগ দিবেন, এটি তো বিএনপির লোকজনকে দিবে নাকি? এখানে আসলে আপনি মানে খুব বড় কি সমস্যা দেখছেন? বড় সমস্যা হলো যে এই প্রশাসক যেই বিধানের মাধ্যমে দিয়েছে এটার উপর অধ্যাদেশ, অন্তর্বর্তীকালীন সরকার সে অধ্যাদেশ জারি করেছিল বিশেষ প্রেক্ষিতে, যখন 5 আগস্টের পরে বাংলাদেশের অধিকাংশ ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং আপনার অনেকগুলো সিটি কর্পোরেশন, কাউন্সিল, তারপর আপনার পৌরসভার মেয়ররা পালিয়ে গিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার এই অধ্যাদেশ দেওয়ার পর তারা কিন্তু একটা নিয়োগ দিয়েছিল, ঢাকা উত্তরের প্রশাসক নিয়োগ দিয়েছিল। তারপর কিন্তু বিএনপির দাবির মুখে কিন্তু আর প্রশাসক নিয়োগ দেয় নাই। বিএনপি বলছে আর প্রশাসক দেওয়া যাবে না, অন্তর্বর্তী সরকার মেনে নিয়েছে যে প্রশাসক নিয়োগ দেয় নাই। যেই সরকার আপনার বিশেষ পরিস্থিতি, সেই সময় বাংলাদেশ অবস্থা খুবই ভালো না বলছিল, যদি তখন আপনার এই প্রশাসক থাকতো, হ্যাঁ হয়তো বা বিএনপিও পার্টিসিপেট করতো, তখন কিন্তু অন্তত যে একটা দুরবস্থা গিয়েছে গত 1.5 বছরে, মানুষ সেবা পায় না বিভিন্ন জায়গায় গিয়ে, কারণ আপনার জনপ্রতিনিধি না থাকলে সেবাটা দিবে কে? ধরেন কাকে দায়বদ্ধ করবেন? সেই গ্যাপটা কিন্তু তখন কিন্তু বিএনপি অ্যাকসেপ্ট করে নাই। কিন্তু বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ভালো জিনিস অ্যাকসেপ্ট করে নাই, কিন্তু যেটা তার প্রয়োজন হবে সেটাকে কিন্তু ঠিকই অপব্যবহার করতেছে, 1 নাম্বার। আরেকটা কথা ভাইয়ের একটা বিষয় বলবো, বাংলাদেশে যে চাকরি, যেমন যেটা ভাই বললেন যে ফেসিস্টরা ঢুকে গিয়েছে 1 থেকে 6-এ, আমি বিশ্বাস করি যে চাকরির বিধি আছে, পিএসসির নিয়োগ হোক আর পিএসসির বাইরের নিয়োগ হোক, বিধিতে আপনার পরীক্ষা দিয়ে ভাইবা দিয়ে যারা যোগ্য বিবেচিত হবে তারাই তো সেখানে নিয়োগপ্রাপ্ত হবে। কিন্তু আমরা বেশিরভাগ সময়, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলো কি চিন্তা করি যে আসলে কোন দল থেকে নিয়োগ পেল। এই যে আপনার 2024-এ গণঅভ্যুত্থানের শুরুর যে কোটা সংস্কার আন্দোলন ধরেন, এটা কিন্তু এটার একটা বড় জায়গা হলো যে চাকরির ক্ষেত্রে যে একটা দলীয় বিবেচনায় যে নিয়োগ দেওয়া, আমাদেরকে এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। যার মেধা আছে সে নিয়োগ পাবে। আবার আমলাদের মধ্য থেকেও, আপনার আমলাদের মধ্যে কেন কালার থাকবে, যেটা আমার দলের আমলাও আরেক দলের আমলা? আমলা রাষ্ট্রের কর্মচারী, তাদের কাজ হলো তাদের উপরে যারাই থাকবে জনপ্রতিনিধি তাদের হুকুম তামিল করা। আপনি যদি মনে করেন যে এখন আপনার আমলাদের মধ্যে দলীয়করণটাকে আপনি উৎসাহিত করেন, চাকরির ক্ষেত্রে যে না এত বছর তো আমার ছেলে চাকরি পায় না, এবার আমি সবকে বয়স বাড়ি বিভিন্নভাবে চাকরি দেওয়া শুরু করি, তাহলে তো আপনার এই সাইকেল কখনো থামবে না, আমাদেরকে একটা জায়গায় থামতে হবে। সো এই প্রেক্ষাপটে আমি বলবো যে মোটা দাগে যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের যে অঙ্গীকার, আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে 24-এর গণঅভ্যুত্থানের মূল নায়ক কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ, যারা রাজনীতি করে না। 90-এর গণ আন্দোলন বলেন, আপনার 1971 সালে মুক্তিযুদ্ধের শুরুর দিকটা বলেন, অসহযোগ আন্দোলন বলেন, কিংবা বাংলাদেশের যত রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক দলগুলো সেখানে আপনার বিপ্লবী ভূমিকা পালন করেছে। কিন্তু আপনার এই 24-এর গণঅভ্যুত্থানের রাজনৈতিক দলের চেয়ে বেশি ভূমিকা পালন করছে সাধারণ জনগণ, যাদের আসলে এটা আপনার ক্ষমতার কাছে খুব বড় কিছু চাওয়া নাই, তার একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে ঘর থেকে বের হয়ে এসেছিল। রাজনৈতিক দল তার যেই চাওয়া, সেই চাওয়াটা বাস্তবায়ন করবে, এটা স্বাভাবিক। কিন্তু বাস্তবায়ন করতে গিয়ে এই যে ফিরে পাওয়া গণতন্ত্র, যাদের মাধ্যমে, যেই জনগণের মাধ্যমে গণতন্ত্র ফিরে পাওয়া গিয়েছে, তাদের কথা যদি তারা ভুলে যায়, তাহলে কিন্তু এখন সেই জনগণ বিট্রেড ফিল করবে। আর যদি জনগণ বিট্রেড ফিল করেন, আপনি যতই বলেন আমাকে 4 বছর দিবে, 5 বছর দিবে, 5 বছর পরে হিসাব করবে, আনফরচুনেটলি জনগণ আসলে 5 বছর অপেক্ষা করবে না। জনাব পিঙ্কু, কি বলবেন যে যেহেতু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা হচ্ছে, আসলে এক্ষেত্রে যেহেতু স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না, এখানে আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা কতটুকু দেখছেন? আর আওয়ামী লীগের নেতাদের নির্বাচনে অংশ নিয়েও কিন্তু দুই পক্ষ কিন্তু 2 মেরুতে অবস্থান করছে। বিএনপি পক্ষ থেকে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে খুব একটা আপত্তি নাই, কিন্তু জামাত বা এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা পদে ছিলেন আওয়ামী লীগের তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে, এমনটাই দাবি জানানো হয়েছে। তো কি বলবেন এই অবস্থানে আপনাদের সুবিধা অসুবিধা আসলে কোথায়? এই ক্ষেত্রে বিষয়টা একটু সেন্সিটিভ, এই জন্যই এদেশের কোনো মানুষকে তো আপনি তো বিদেশি বলে তো বিতাড়িত করতে পারবেন না। যে দেশে জন্ম নিয়েছে সে দেশের নাগরিক। আপনার কিছু কিছু চিহ্নিত যারা ফ্যাসিস্টের দোসর ছিল, যারা চিহ্নিত, যারা পদধারী এবং যারা অন্যায় করেছে এই সমাজে, তাদের সবাই চিনে, স্থানীয়ভাবে সবাই চিনে, জাতীয়ভাবে জাতীয়গুলির চিনে, সবাই চিনে। এখন কথা হচ্ছে যে মাছ পিপলের কথা, তৃণমূল যেটাকে, একদম এদেশের মানুষ, যে এদেশের মালিক যারা, সেই মানুষগুলির মধ্যে কিন্তু আওয়ামী লীগের বিশাল পোষণ রয়ে গেছে।
এখন এই যে সেন্সিটিভ, এই জন্যই বললাম যে সরকারকে এখন আপনার খুব ঠান্ডা মাথায়, এখন সিদ্ধান্ত এখনো হয় নাই, এই কারণেই হয় নাই, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে যদি আমরা যেহেতু প্রতীকবিহীন নির্বাচন, সেক্ষেত্রে কিন্তু একটা সুযোগ আছে, কিন্তু ওই ফ্যাসিস্টদের যারা অনুসারী যারা, তারা কিন্তু এখানে ভোট প্রয়োগ করতে পারবে। কারণ এখানে তো ধানের শীষ নাই, এখানে নৌকাও নাই, এখানে ইয়েও নাই, কি বলে দাঁড়িপাল্লাও নাই, কিংবা এনসিপির যে ইয়েটা আছে এটাও নাই। তো সুতরাং এখানে আপনি যদি যারা পদধারী তাদেরকে বাদ দিয়া তারপরে যদি ওপেন করে দেয় নির্বাচন করতে, আমার মনে হয় না যে এইটা নিয়ে খুব বেশি, কারণ যুদ্ধ কখনোই সমাধান আনতে পারে না। যুদ্ধ হলো রক্ত দেখায়। এই যে আমরা দেখছি সম্প্রতি যে যুদ্ধ হচ্ছে, চোখের সামনে কত বড় একটা যুদ্ধ হচ্ছে, আল্লাহ না করে আমাদের উপরে কখনো এরকম বোমা বর্ষণ যেন কোনোদিন না হয়, আমরা যেন কোথাও না যাই বোমা ফেলতে। বোমা ফেলা মানে, যুদ্ধ মানে হচ্ছে মানুষের জীবন সংশয় হয়ে যাওয়া, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে। যুদ্ধ কখনোই কোনো সমাধান হইতে পারে না। হ্যাঁ, যুদ্ধ সমাধান হয় কখনো কখনো হয়, শতবর্ষে একবার হয়। আমরা 1971 সালে একবার পেয়েছি, আমরা স্বাধীনতা পেয়েছি, বড় অর্জন ছিল, যুদ্ধ করতে হয়েছে, রক্ত দিতে, সেখানে রক্ত দিতে হয়েছে। এই জন্যই তো 1971 সালের কথা বলি, যে যারাই এখানে যার দালালি করুক না কেন, আমরা রক্ত দিয়েছি, আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে। সুতরাং 1971 সালের মূল্য আমাদেরকে জানতে হবে, দিতে হবে, সেটাকে সমুন্নত রাখতে হবে। 2024 কিন্তু তার আগে 17 বছরের কারণে আসছে, সেটা কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই কিন্তু এই আন্দোলন সংগঠিত হয়েছিল। 17 বছর যদি দেশে বিএনপি আন্দোলন সংগ্রাম না করতো, তাহলে ধারাবাহিকতা না থাকলে 24 এসে কিন্তু ওই প্ল্যাটফর্মটা পাওয়া যেত না। এটা কিন্তু স্বীকার করতে হবে যে ধারাবাহিকতার মধ্যে দিয়ে কত রক্ত গিয়েছে বিএনপির নেতা কর্মীর, কত পেট চিরে পশুর নদীতে ফেলে দিয়েছে এই যে জিয়াউল হাসানরা। এটা তো অন্ধকারে ফেলে দিয়েছে, কিন্তু এখন তো তারাই বলছে, তারা তো স্বীকার করতেছে কাদের মেরেছে। মুক্তিকামী জনতা ছিল, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জামাত ইসলামও তো আন্দোলন করেছে, করে থাকলে তো তারাও করেছে, কারণ একসাথে ছিল, দে আর ইন অ্যালায়েন্স, করেছে না? তো সেই ক্ষেত্রে তাদেরও তো অনেকেই নিয়ে যায়, হয়তো হত্যা করেছে, রক্ত দিয়েছে। এই 17 বছর এই যে ধারাবাহিকতা, এই রক্তের যে ধারাবাহিকতা, এই যে জীবনে উৎসর্গ করা যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার মধ্যে দিয়ে 24 একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়েছে। নিজের সন্তানকে, এক সন্তানকে হারিয়েছে, বিএনপি করতো, ছাত্রদল করতো, যুবদল করতো, সেই মা আর এক সন্তানকে পাঠিয়েছে, ছোটটাকে পাঠিয়েছে, যাও এবার হাসিনাকে এখান থেকে উৎখাত করো, মনস্টারকে উৎখাত করো। তখনই আপনার এই 2024 এই আন্দোলন সফল হয়েছে। সুতরাং 2024 এই জুলাই এই সবকিছু করেছে, এরকম বললে হয় কি, তখন এই বিতর্কে আসতে ইচ্ছে করে যে শুধু শুধু এই কথা বললে তো পাবলিক, জনগণকে, দেশের মানুষকে, মাছ পিপলকে খাওয়ানো যাবে না। তারা তো তাদের সন্তানকে উৎসর্গ করেছে আগে, সেই মা তো তার আগে সন্তানকে উৎসর্গ করেছে বিগত 17 বছরে। সো এই জুলাই সম্পূর্ণ করেছে, জুলাই একটা পূর্ণাঙ্গ একটা রূপ দিয়েছে জুলাই আন্দোলন। সেখানেও তো বিএনপি ছিল, সেখানেও তো শহীদ ছিল, ওসমান হাদি ছিল, ওয়াসিম ছিল, সেই ওয়াসিম ছাত্র দল করতো, এরকম সব সম্মিলিত ভাবেই তো এটা হয়েছে। তো আজকে আমি বলি যে এই সমস্ত যুদ্ধ বিগ্রহ করা যায়, যখন যুদ্ধ বিগ্রহ করেও যদি একটা বড় কিছু অর্জনের পথে যেতে পারি, আমরা তো এই দেশটাকে আবার সেই পার্শ্ববর্তী দেশের হাতে দিয়ে তুলে দেবো যদি যুদ্ধ করি। কোনোভাবেই আমরা উই ক্যানট এসকেপ ফ্রম দিস ব্যারিয়ার। আই টেল ইউ ওয়ান থিং, উই ক্যানট এসকেপ। এই যে আপনার ভারতের যে রাজনীতি, সেখান থেকে বের হইতে হলে আমাদেরকে একটা সবাই মিলে একটা প্যাট্রিয়টিজম, এই নিজেদের দেশের কথা চিন্তা করতে হবে, 71-এর কথা চিন্তা করতে হবে, 24-এর কথা চিন্তা করতে হবে, সন্তানদের রক্তের কথা চিন্তা করতে হবে। তারপরে আপনার দেশের মাটিকে আপনার রক্ষা করার জন্য রাজনীতি করতে হবে। আপনি যা করতেছেন তাই ওরা পকেটস্থ করছে, তাই ওরা পুঁজি করতেছে। এই পুঁজি করার মধ্যে দিয়ে যদি একবার তারা সুযোগ পেয়ে যায়, তখন কোন দিকে দৌড়াবেন? ওর তো ছিল ভারত, আপনি কই যাবেন? বিষয়টা তো এরকমই, আপনি যাবেন, আপনার দেশে থাকবেন, ওদেরকে আসতে দিবেন না, আপনি সেই রাজনীতি করেন যে ভারত যেন এখানে কোনোভাবে আমাদের উপরে শহর হইতে না পারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতো যে বিদেশে আমাদের কোনো প্রভু নাই, হ্যাঁ বন্ধু আছে, বন্ধুত্ব থাকতে হবে। ভারতের সাথে আমাদের বন্ধুত্ব না থাকলে আমাদের অনেক সমস্যা হয়, সেটা আমরা বন্ধুত্বের পর্যায়ে রাখবো। আমাদের ব্যবসা বাণিজ্য এইটা ওইটা, বিভিন্ন চিকিৎসা খাত আছে, আমরা এখন অনেক জায়গায় দাঁড়াইতে পারিনি। সেই সমস্ত জায়গাগুলি ভারত অনেক আগে গেছে, এটা তাদের দেশপ্রেমের কারণে আগাইছে, আমরা তো সেখানে পিছনে পড়ে গেছি। সেই জায়গাটা তো আমাদেরকে ওখানে যাইতেই হয়, দ্বারস্থ হইতে হয়। বন্ধুত্ব থাকলে সেটুক থাকবে, কিন্তু প্রভুত্ব যেন না করে, সেটা বেগম খালেদা জিয়াই বলে। কি বলবেন জনাব আলাউদ্দিন, এই যে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাদের অংশগ্রহণ, আপনি কিভাবে আসলে আপনারা এই দাবিটা তুলছেন, কেন তুলছেন? কারণ যেহেতু দলীয় প্রতীকে নির্বাচন হবে না, সেখানে আসলে এনসিপির অবস্থানটা কি? প্রথমত, আপনার নির্বাচন কমিশন যখন নির্বাচনের প্রার্থিতা যাচাই বাছাই করে, তখন তারা দেখে
যে বাংলাদেশের যে জনপ্রশাসন, স্থানীয় সরকার কিংবা কেন্দ্র সরকার, সে নাগরিক হিসেবে সে সুনাগরিক কিনা, তার ব্যক্তিগত কোনো অপরাধ আছে কিনা, কোনো দলীয় অপরাধ আছে কিনা, সে সমাজে আসলে মানুষ হিসেবে কেমন, তার ঋণখেলাপি আছে কিনা, তার বিরুদ্ধে মামলা আছে কিনা, সবগুলো দেখে কিন্তু এখানে আপনার প্রার্থী তাকে যাচাই বাছাই করে যে ঘোষণা দেয় যে হ্যাঁ সে এলিজিবল। বাংলাদেশে যারা আপনার আওয়ামী লীগ করেছেন, বিশেষ করে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ, অনেকে যারা দেশের বাইরে আছেন, আবার অনেকে যারা দেশের মধ্যে আছেন, রাজনীতি কিন্তু আসলে আমরা পেশা বললো, রাজনীতি তো আসলে পেশা না। রাজনীতি কোনো যে যারা রাজনীতি করে তারা পেশাজীবী বলতে পারে না কেন? তো রাজনীতি হলো আপনার পেশার ঊর্ধ্বে একটা বিষয়, যে ব্রত, যে আপনি আপনার ব্যক্তিগত জীবন এখন সম্পূর্ণ, অথবা ব্যক্তিগত জীবনকে আপনি মনে করেছেন যে তার চেয়ে বেশি আমার জাতীয় জীবনে ভূমিকা রাখতে হবে। মানে আপনি আপনার যে মরাল স্ট্যান্ডার্ড সাধারণ মানুষের চেয়ে বেশি মনে করেছেন, সেজন্য আপনি মনে করেছেন আপনি এখন জনসভায় যাওয়া উচিত, জনগণের প্রতিনিধিত্ব করা উচিত। আওয়ামী লীগের যে নেতৃত্ব, তৃণমূলে বলেন, কেন্দ্রে বলেন, তাদের মরাল স্ট্যান্ডার্ড কি বাংলাদেশের সাধারণ জনগণ কিংবা জনপ্রতিনিধি হওয়ার মতো মরাল স্ট্যান্ডার্ড? যারা তাদের দলের মাধ্যমে যখন লুটতরাজ হয়, খুন হয়, গুম হয়, আয়নাঘর হয়, বিরুদ্ধে মতের উপর দমনপীড়ন হয়, তখন তারা যারা সেই দল ছেড়ে আসে নাই, সে দলকে সাপোর্ট দিয়েছে, সে দলের ভিত্তি হিসেবে কাজ করেছে, এবং একটা গণহত্যার সময়ও তারা যারা সরকারকে সাপোর্ট দিয়েছে। আজকে আপনার যদি 5 আগস্টে আওয়ামী লীগের নেত্রী না পালিয়ে যেত, তাহলে সেই মেম্বার চেয়ারম্যান যারা এখন প্রার্থী হতে চায় তারা কি করত? তারা কিন্তু ঘরে ঘরে ঢুকে বিএনপি, জামাত, এর মধ্যে যারা আন্দোলন করছে ছাত্র, যাদের ইতিমধ্যে বাসায় বাসায় খোঁজ খবর নেওয়া হয়েছিল, ঠিকানা নেওয়া হয়েছিল যে কোথায় কি করছে, সেই মানুষগুলোকে কি আপনি অন্তত, আমরা কিন্তু বলছি না তারা সমাজে চলতে পারবে না, ব্যবসা করতে পারবে না, বাণিজ্য করতে পারবে না, পারিবারিক জীবন সবকিছুই করতে পারবে, বাট এই যে মরাল হাই স্ট্যান্ডার্ড রেখে যে রাজনীতি করবেন, জনপ্রতিনিধি হবেন, সেই নৈতিক অধিকার কি তাদের আছে? সেই জায়গা থেকে আমরা মনে করছি যে এই নির্বাচনে আপনার আওয়ামী লীগের যারা পদস্থ নেতা আছে, যাদের বিরুদ্ধে আপনার বিশেষ করে মামলা আছে, যাদের বিরুদ্ধে আপনার এই গণহত্যার সাথে সম্পৃক্ততার প্রমাণ আছে, তাদেরকে তো কোনোভাবে আপনার নির্বাচনে অংশগ্রহণ করতে উচিত হবে না। কারণটা হলো যে এখানে মার্কার বিষয় না, বিষয়টা হলো যে এই রাষ্ট্রে রাজনীতি কারা করবে, তাদের একটা স্ট্যান্ডার্ড সেট করার দায়িত্ব এখন কিন্তু এই মত তো আছে যে যারা অপরাধী কি অপরাধী না, এই বিচার জনগণ করবে। তারা নির্বাচনে অংশ নিলে তারা জনগণ তাদের এই বিচার জনগণ করলে, আপনি তো দেখেন একটা বিষয়, এটা একটা গড় কথা যে যারা অপরাধীকে অপরাধী না জনগণ বিচার করবে। জনগণের কাছে যাওয়ার আগে আপনি রাষ্ট্রের যে প্রতিষ্ঠান আছে, যে একটা ঐকমত্য আছে, যে সংবিধান আছে, যে একটা সামাজিক চুক্তি আছে, এই চুক্তির যে একটা বাধ্যবাধকতা আছে, আপনি তো সবাইকে একটা চোর অথবা একটা খুনি চাইলে তো জনগণের কাছে গেল, তার তো আপনার লুটের সাম্রাজ্য আছে না, সেটা তো তাকে সাপোর্ট দিবে। তার মানে কি আপনি তাকে অ্যালাউ করবেন যে জেল ভেঙে তুমি জনগণের কাছে যাও? মূল জায়গাটা হলো যে নির্বাচনটা আসলে এটা এমন না, ধরেন আপনার নাগরিক অধিকার, মানে নাগরিক হয়েছে নির্বাচন করতে হবে, নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রদত্ত আলাদা শর্ত আছে, এবং সেই শর্তের মধ্যে আমরা মনে করি অন্তত বর্তমান যে বাংলাদেশের গণতন্ত্রের নতুন যে যাত্রা শুরু হয়েছে এটাকে সংহত রাখার জন্য এই খুনিদের, ফ্যাসিস্টদের, লুটেরাদের নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখা উচিত। বুঝতে পেরেছি। জনাব পিঙ্কু, আপনি কি বলবেন? আমাদের আরেকটি বিষয় নিয়ে আজ আলোচনার বিষয় আছে যে আজ ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে দেখা করেছেন, এবং তিনি দেখা করে বলেছেন যে তারেক রহমানের সফরের অপেক্ষায় রয়েছে ভারত, এবং দুদেশের যেসব সমস্যা রয়েছে দুদেশের আলোচনার মাধ্যমে এবং এই সফরের মধ্য দিয়ে অনেক কিছু আসলে পরিষ্কার হবে, এমনটাই তিনি বলেছেন। আপনি আপনার বক্তব্যে একটু আগেও যেটি বলছিলেন যে আসলে সবাইকে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। দেখেন, প্রথমত হচ্ছিল যে এটা ব্রিক্স সম্মেলন, ব্রিক্সের মেম্বার কিন্তু বাংলাদেশ না। এখানে যদি আমাদের দেশের প্রধান ওইখানে যান, প্রথমত হচ্ছে যে ওনাকে শ্রোতা হিসাবে থাকতে হবে না। সেই ক্ষেত্রে কিছু সুযোগ আছে, হয়তো ওইখানে যে সমস্ত বিদেশি মেহমানরা আসবেন, তারা আসবে, তাদের সাথে হয়তো বা বসে আলাপ টালাপ করার সুযোগ হলে হতে পারে, কারণ সে একটা দেশের সাইডলাইনে, হ্যাঁ হইতে পারে। এখন আমি মনে করি যে বাংলাদেশ যেখানে আমরা আজকে এসে পৌঁছেছি সেখান থেকে আমাদের উত্তরণ ঘটাইতে হবে, সর্বক্ষেত্রে উত্তরণ ঘটাইতে হবে। সেই জন্যে আমাদের বিদেশিদের সাথে বন্ধুত্ব দরকার আছে। এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের নেতা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, উনি অবশ্যই সেটা চিন্তা করবেন, কারণ একদম আইসোলেটেড হয়ে থাকার থেকে রাজনীতি করাটা জরুরি। সেই ক্ষেত্রে আমি মনে করি 50-50 যাওয়াটাও
এখানে দোষের কিছু না। আবার যদি ব্রিক্সের মেম্বার হলে সেই ক্ষেত্রে একটু সম্মানটা ছিল অন্যরকম। আর এই ক্ষেত্রে হচ্ছে যে অনেক দেশপ্রধানের সাথে অনেকের সাথেই এখানে কথা বলার সুযোগ হবে, দেশের নিয়ে আলোচনা। আর একেবারে না গেলে তো একদম আইসোলেটেড হয়ে থাকলো, ওই দেশের পত্রপত্রিকাও আমাদের নিয়ে কথা বলবে না, আমাদের দেশেরও পত্রপত্রিকা কিংবা আমাদের দেশের মানুষের এটা নিয়ে আলোচনা করার সুযোগ থাকবে না। কিন্তু সেখানে কিন্তু অনেক দেশের নেতারা আসবে, তাদের সাথে কিন্তু যোগাযোগ করার একটা বিষয়, আলোচনা করার একটা বিষয় আমি মনে করি এখানে আছে। সুতরাং সেই ক্ষেত্রে সিদ্ধান্তটা আমার মনে হয় যে একটু মাথা ঠান্ডা করে নিয়ে গেলেও, আমার তরফ থেকে আমি মনে করি যে গেলেও ভালো, না গেলে বরঞ্চ না যাওয়াটাই হচ্ছে যাওয়ার থেকে খারাপ হবে, না যাওয়াটা। জনাব আলাউদ্দিন, আপনি কি বলবেন যে আজকে দীনেশ ত্রিবেদীর কথায় আমরা যেটি শুনলাম যে গঙ্গা চুক্তি সহ যেসব অমীমাংসিত বিষয় রয়েছে আলোচনার মাধ্যমে দুদেশ চাইলে তাদের স্বার্থ বিঘ্ন না করে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারে? না, তা তো বটেই। আপনাকে ভারতের মতো একটা বড় প্রতিবেশীর সাথে এঙ্গেজ করতে হবে, আপনি তার সাথে বসতে হবে, কথা বলতে হবে। আর একটা বিষয় আছে, এখানে সরকারকে এই বার্তাটা দিতে হবে যে দেখেন, আপনারা যদি কোর্স কারেকশন না করেন, আগে যেভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক বজায় রেখেছিলেন, যদি মনে করেন যে বিএনপি সরকারের সাথে একইভাবে সম্পর্ক বজায় রাখবেন উইথ ডিউ রেসপেক্ট, যে আমরা আসলে সেটা রাখতে পারবো না। পাশাপাশি এখানে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ কলকাতায় এবং দিল্লিতে অবস্থান করছে, তারা যাতে সেখান থেকে বাংলাদেশকে ডিস্টেবল না করতে পারে, এটার জন্য আসলে আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান যারা সরকারে আছেন তাদের অবশ্যই যৌক্তিক এঙ্গেজমেন্ট করতে হবে। এঙ্গেজমেন্টে আমি কোনো বাধা দেখি না। আর একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, যেটা ভাই ইতিমধ্যে বললেন যে বিমস্টেক সম্মেলনের অথবা বিমস্টেকের বর্তমানে চেয়ার বাংলাদেশের, সেই হিসেবে বাংলাদেশের জনাব তারেক রহমান বিমস্টেকের সভাপতি। তো তিনি যদি ব্রিক্স সম্মেলনে যান, সেখানে কিন্তু শুধুমাত্র অবজারভার না, তিনি কিন্তু সেখানে একজন বিমস্টেকের সভাপতি হিসেবে তিনি একটা মর্যাদার আসনেই সেখানে অবজার্ভ রহমান না, জনাব তারেক রহমান বিমস্টেকের সভাপতি। তো এখন মূল জায়গাটা হলো যে আমি মনে করি যে ব্রিক্স আগেও বাংলাদেশে ইনভাইটেড ছিল, কয়েকবার গিয়েছে, এবং দুর্ভাগ্যজনকভাবে যখন 24-এ যখন বাংলাদেশ যায় তখন কিন্তু এটা সম্মানজনক ছিল না। আমরা দেখেছি শেখ হাসিনা লাল গালিচার বাহির দিয়ে ঘাসে হেঁটে দৌড়ে গিয়ে বাইডেনের সাথে সেলফি নিয়েছে কিংবা ইয়ে করেছে। তো সেই জায়গায় আমি মনে করি যে তারেক রহমান এটা ভেবে দেখতে পারেন, এবং যদি এমনও হয় ধরেন আলোচনার সুযোগ থাকে যে আমরা আসলে সেখানে গিয়ে দ্বিপাক্ষিক কোন আলোচনা বসতে পারে কিনা, সেটা আগে থেকে যে এজেন্ডা সেট করতে পারে, সে কিছু এজেন্ডা, কিছু অমীমাংসিত বিষয়ে সে আলাপটা শুরু করতে পারে। জি, আমাদের সময় একেবারেই শেষ। ধন্যবাদ জনাব আলাউদ্দিন মোহাম্মদ, ধন্যবাদ জনাব আবুল আলম ভূঁইয়া পিঙ্কু, আপনার দুজনকেই আমাদের সাথে আজ আলোচনায় অংশ নেওয়ার জন্য।